আসছে সেই ইয়েটা চালু করা আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 14 চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত ৬৬১ থেকে ৭৫০। ওয়ালিদ বিন আব্দুল মালিক ৭০৫ থেকে ৭১৫। উমর বিন আব্দুল আজিজ ৭১৭ থেকে ৭২০। সূচিপত্র স্পেন বিজয়ের ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন উমর বিন আব্দুল আজিজের পরিচিতি ও ক্ষমতা লাভ সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন ম্যাম একটা কোশ্চেন। এগুলো কোশ্চেন, এগুলো প্রশ্ন, বুঝছো? এগুলো প্রশ্ন। এগুলো উমর বিন আব্দুল আজিজের হাশিমি নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন, ম্যাম একটা কোশ্চেন ছিল। আমি আগে এটা শেষ করি তারপর যাচ্ছি তোমার প্রশ্ন। তোমার নাম কি বলো? রায়হান। রায়হান। দাঁড়াও আমি এইটা শেষ করে তোমার প্রশ্নে যাচ্ছি আমি। উমর বিন আব্দুল আজিজের বৈদেশিক নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজের ধর্মীয় নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজের খারিজি নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজের অমুসলিম নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজের রাজস্ব নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ রায়হান, এখন বলো তোমার প্রশ্ন কি? রায়হান। ম্যাম খলিফা আব্দুল মালিক কি ওই যে প্রথম ওয়ালিদ? না, খলিফা আব্দুল মালিক হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিকের পিতা বা বাবা। আর আব্দুল মালিকের পুত্রই হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক। এখন এই যে ওয়ালিদ বিন, বিন হচ্ছে আরবি শব্দ। বিন মানে হচ্ছে ছেলে। হুম ওয়ালিদ হচ্ছে কার ছেলে? আব্দুল মালিকের। ওয়ালিদ বিন আব্দুল মালিক, আব্দুল মালিকের ছেলে কে? ওয়ালিদ। এই জন্য তার নামের শেষে কি হয়েছে? ওয়ালিদ বিন আব্দুল মালিক। আর বিয়ে হলে কি হতো? বিনতে। মেয়ে হলে কি? বিনতে। ছেলে হলে কি? বিন। এখন বুঝতে পেরেছো জি রায়হান? আব্দুল জি মালিক ম্যাম। ছিল খলিফা আল ওয়ালিদ বা প্রথম ওয়ালিদের পিতা বা বাবা। জি আর উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা সর্বশ্রেষ্ঠ শাসক ছিল কে? আব্দুল মালিক। উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? আব্দুল মালিক। আর আব্দুল মালিককে এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়। বহু নির্বাচনী প্রশ্ন, যেটা জ্ঞানমূলক প্রশ্ন। এক, পঞ্চম খলিফা কাকে বলা হয়? উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয়। কাকে উমাইয়া সাধু বলা হয়?
এই যে পঞ্চম খলিফা কেন বলা হয়? আমরা জানি খুলাফায়ে রাশিদিনের কয়জন খলিফা ছিল? ৪ জন। প্রথম হচ্ছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। এই ৪ জনের মতো ইসলামী জীবনধারা অনাড়ম্বর জীবন যাপন করত বলেই কি উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়। কাকে উমাইয়া সাধু বলা হয়? উমর বিন আব্দুল আজিজকে। এই তার সরলতা, ন্যায়পরায়ণতা, খোলাফায়ে রাশিদিনের নীতি ও আদর্শ অনুসরণ করে চলতেন বলেই তাকে কি বলা হয়? উমাইয়া সাধুও তাকে বলা হয়। খলিফা ওমর বিন আব্দুল আজিজ কোন বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকার্য পরিচালনা করতেন? ওমর বিন আব্দুল আজিজ পবিত্র কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকার্য পরিচালনা করতেন। ৪. খলিফা ওমর বিন আব্দুল আজিজের শাসনকালে রাষ্ট্র কোন করের প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হয়? উত্তর জিজিয়া কর থেকে বঞ্চিত হয়। ৫. মাওয়ালি কারা? উমাইয়া যুগের অনড়বের নবদীক্ষিত মুসলমানদেরকে কি বলা হয়? মাওয়ালি বলা হয়। আরবের বাইরে যেসব মুসলমান থাকতো তাদের কি বলা হতো? অনারব বলা হতো। আর এরা ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হতো? তাদেরকে বলা হতো কি? মাওয়ালি। ৬. খারিজিরা কোন উমাইয়া শাসককে বৈধ বলে মনে করে? উমর বিন আব্দুল আজিজকে বা দ্বিতীয় উমরকে। উমর বিন আব্দুল আজিজকে মনোনয়ন দান করেন উমাইয়া খলিফা সুলাইমান। আব্দুল মালিকের ৪ পুত্রের মধ্যে প্রথম পুত্র কি? ওয়ালিদ বিন আব্দুল মালিক বা প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র হচ্ছে আল ওয়ালিদ। আল ওয়ালিদের পরে কে? তার দ্বিতীয় পুত্র খলিফা সুলাইমান। এই সুলাইমানই কি করেন? উমর বিন আব্দুল আজিজকে তার পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। ৮. খলিফা ওমর বিন আব্দুল আজিজের মায়ের নাম কি? ফাতেমা। ৯. ওমর বিন আব্দুল আজিজের মার সাথে খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা উমরের কি সম্পর্ক ছিল? দৈহিত্রী। ১০. শাসক জনগণের প্রভু নয় বরং খাদেম। কার উক্তি? উমর বিন আব্দুল আজিজের। এই যে উক্তিটা শাসক জনগণের প্রভু নয় বরং খাদেম, কার উক্তি? এটা দিয়েও সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। ১১. কোন উমাইয়া খলিফা আরব ও অনারবদের মধ্যকার বৈষম্য দূর করে তাদের সন্তানদের বায়তুল মাল হতে বৃত্তি দানের প্রথা প্রবর্তন করেন? উমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমর। জিজিয়া ১২ নাম্বার। জিজিয়া কর কি? অমুসলমানদের দেওয়া নিরাপত্তা কর। এই জিজিয়াটা হচ্ছে যে রাষ্ট্রে অসংখ্য সম্প্রদায় বাস করে তাদের মধ্যে একটা হচ্ছে কি অমুসলমান সম্প্রদায়, যারা মুসলমান ছাড়া যে সম্প্রদায় সেটাকে আমরা কি বলতেছি? অমুসলমান সম্প্রদায়। এই অমুসলমান সম্প্রদায় তাদের নিরাপত্তার জন্য একটা কর দিত, সেটা কি বলা হতো? জিজিয়া কর। মুসলমানরা আবার কি করতো না? জিজিয়া কর দিত না। শুধু জিজিয়া কর কারা দিত? অমুসলমানরা। ১৩. কোন খলিফার সহধর্মিণী তার স্বামীর অনুসরণে পিতার কাছ থেকে প্রাপ্ত অলংকার দিয়ে রাজকোষে জমা দিয়েছিলেন? ওমর বিন আব্দুল আজিজের স্ত্রী। খলিফা দ্বিতীয় ওমর তার ব্যক্তিগত সংসার চালানোর জন্য দৈনিক কত দিরহাম বায়তুল মাল থেকে গ্রহণ করতেন? ২ দিরহাম। ১৫. ইসলাম ধর্ম অনুরাগ এবং ধর্ম প্রচারের জন্য কোন খলিফা মুজাদ্দিদ বা ধর্ম সঞ্জীবক উপাধি লাভ করেন? উমর বিন আব্দুল আজিজ বা দ্বিতীয় উমরকে। ১৬. উমর বিন আব্দুল আজিজ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ৭২০ খ্রিস্টাব্দে। উমর বিন আব্দুল আজিজ কত বছর খিলাফতে অধিষ্ঠিত ছিলেন? উত্তর ৩ বছর। ১৮. দ্বিতীয় উমর খারিজি ভূমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেন কেন? রাজস্বের ক্ষতিপূরণের জন্য। এগুলো তোমাদের বহু নির্বাচনী বা জ্ঞানমূলক প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন। বাদশাহ নাসিরউদ্দিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার কোনো দাসদাসী ছিল না। তিনি ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনে সরকারি কোষাগার থেকে কোনো অর্থ খরচ করতেন না। কোরআন শরীফ নকল ও টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি খোলাফায়ে রাশিদিনের আদর্শ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। প্রশাসনিক কাজের চেয়ে তিনি ধর্মীয় কার্যাবলীকে অধিক গুরুত্ব দিতেন। তাহলে এই যে উদ্দীপক দেওয়া হয়েছে, এই উদ্দীপকের সাথে কার মিল রয়েছে? খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় উমরের সাথে বা উমর বিন আব্দুল আজিজের সাথে। ক. উমাইয়া বংশের শেষ খলিফা ও শাসকের নাম কি? দ্বিতীয় মারওয়ান। খ. মাওয়ালি নীতি বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। উমাইয়া খলিফা ওয়ালিদের
বা নও-মুসলমানদের জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাকে মাওয়ালি নীতি বলা হয়। উমাইয়া খলিফা দ্বিতীয় ওমর বা ওমর বিন আব্দুল আজিজের আগ পর্যন্ত মাওয়ালিদের দ্বিতীয় শ্রেণীর মুসলমানদের মর্যাদা দেওয়া হতো। খলিফা আব্দুল মালিক তাদের উপর জিজিয়া ও খারাজ কর আরোপ করেন, কিন্তু দ্বিতীয় ওমর ক্ষমতায় আরোহণ করে তাদের প্রতি এই নীতি পরিহার করেন। তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মাওয়ালিদের নিয়োগ দেন। তাদের উপর অতিরিক্ত কর আরোপ বন্ধ করেন। দ্বিতীয় ওমর উমাইয়াগণ আফ্রিকাদের উপর যে নিষ্ঠুর শিশু কর আদায় করত তাও তিনি রহিত বা বন্ধ করেন। তাহলে এই যে মাওয়ালি দিয়ে তোমাদের অনুধাবন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন হয়। তোমরা খুব ভালো করে শিখবে যে অনারব বা অমুসলমানরা যারা কি করতো, ইসলাম ধর্ম গ্রহণ করতো, তারাই ইতিহাসে মাওয়ালি বা নও-মুসলমান বা নবদীক্ষিত মুসলমান হিসেবে পরিচিত ছিল। আর তাদেরকে কি করা হয়েছিল, আরবের বাইরে হলেই তাদেরকে কি করা হতো, অনারব দ্বিতীয় শ্রেণী নাগরিকের মর্যাদা দেওয়া হতো। কিন্তু আমরা জানি যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান। আর এই যে আরেকটা জিনিস এখানে দেখো যে শিশুদের উপর কি কর আরোপ, নিষ্ঠুর কর আরোপ করা হতো সেই সময়, সেই করটাকেও রহিত বা বন্ধ করেন কে? উমর বিন আব্দুল আজিজ। হ, উদ্দীপকে উল্লেখিত বাদশাহ নাসিরুদ্দিনের সাথে উমাইয়া খিলাফতে কোন খলিফার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। এই যে আমরা দেখলাম যে উদ্দীপকের সাথে বাদশাহ নাসিরুদ্দিনের সাথে উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যাগুলো আসবো আমি। এবং এরপরে ঘ, তুমি কি মনে করো উক্ত শাসকের নীতিসমূহ উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল? উত্তরের সপক্ষে যুক্তি সহকারে বিশ্লেষণ করো। যে তাকে উমাইয়া বংশের পতনের জন্য উমর বিন আব্দুল আজিজকে দায়ী করা হয়েছে, কিন্তু উমর বিন আব্দুল আজিজ উমাইয়া বংশের পতনের জন্য কোনোভাবেই দায়ী ছিলেন না। অল্প কিছু নীতি তার কি হলেও সম্পূর্ণ নীতি ছিল কি তার উমাইয়াদের পক্ষে। এই জন্য উমর বিন আব্দুল আজিজকে কি করা যায় না, উমাইয়া বংশের পতনের জন্য দায়ী করা যায় না। একটা একটা করে পয়েন্ট আমি বলবো, এগুলো থেকে সংক্ষেপ করে তোমরা ঘয়ের উত্তর, বড় ঘয়ের উত্তরটা দিবে জুহুর আগে। আমরা ওয়ালিদের চ্যাপ্টারে চলে আসলাম। ওয়ালিদ বিন আব্দুল মালিকের অধ্যায় কি কি? সিন্ধি বিজয়, স্পেন বিজয়, যত বিজয় হয়েছে কার সময়ে? ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়ে। এই জন্য উমাইয়া খিলাফতের সাম্রাজ্যবাদী শাসক কাকে বলা হয়? ওয়ালিদ বিন আব্দুল মালিক বা প্রথম ওয়ালিদকে। স্পেন বিজয়ের ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করো। খলিফা ওয়ালিদের স্পেন বিজয় ইসলামী ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। স্পেনের রাজনৈতিক এবং সামাজিক ও ধর্মীয় জীবনের উপর এর সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। রাজনৈতিক ফলাফল: স্পেন বিজয়ের ফলে ইউরোপে ইসলাম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেভিলকে রাজধানী করে মুসলমান শাসকগণ স্পেনে একটি সুনিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই যে কাকে প্রতিষ্ঠিত করে? সেভিলকে। সেভিলকে কি হিসেবে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হয়? কোন রাজনৈতিক কারণে? এই লাইনটা আন্ডারলাইন করবে। ইতোপূর্বে স্পেনের রাজনীতিতে রাজা, ধর্মযাজক এবং সামন্ত অভিজাত শ্রেণীর যে প্রভাব বলয় তৈরি হয়েছিল, নতুন প্রশাসনের আওতায় তার বিলুপ্তি ঘটে। শোষিত নিপীড়িত সাধারণ জনতা মুক্তির আস্বাদন লাভ করেন। সামাজিক ফলাফল: আরবদের স্পেন বিজয় সেখানকার সামাজিক জীবনে এক বিপ্লব ঘটায়। সমাজ জীবনে অভিজাত ও যাজক শ্রেণীর প্রাধান্যের অবসান ঘটে। যাজক হচ্ছে তারা যারা ধর্মকর্মে নিয়োজিত ছিল, তাদের কি বলা হতো? যাজক বলা হতো। সমাজ জীবন থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও বৈষম্যের অবসান ঘটানো হয়। মানুষের মানবিক অধিকার নিশ্চিত করা হয়। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ফলে সুবিধাভোগী অভিজাত শ্রেণীর দৌরত্বের অবসান ঘটে। সাম্য ও ভ্রাতৃত্বের জয় নিশ্চিত হয়। অর্থনৈতিক ফলাফল: আরবদের বিজয়ের ফলে স্পেনের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। মুসলিম শাসকগণ ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কৃষির উন্নতি বিধান করা হয়। নিম্ন শ্রেণীর লোকদের করভার লাঘব করা হয়। মুসলমানরা সিরিয়া এবং মিশর থেকে নতুন নতুন ফসলের চারা স্পেনে নিয়ে যায় এবং চাষাবাদ করে। অনেক পতিত জমি চাষাবাদের উপযোগী করে তোলা হয়। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করা হয়। ফলে স্পেন ক্রমশ অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হয়।
সাংস্কৃতিক, অর্থনৈতিক ফলাফল। এবার আসি আমরা সাংস্কৃতিক ফলাফলে। উমাইয়াদের স্পেন বিজয়ের সাংস্কৃতিক ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। মুসলিম শাসকদের উদার পৃষ্ঠপোষকতায় স্পেন সমকালীন ইউরোপের উন্নত সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত হয়। বলা হয় যে মুসলিম স্পেন ইউরোপকে অজ্ঞতার অন্ধকার হতে আলোর সন্ধান দেয়। এই যে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে। বলা হয় যে মুসলিম স্পেন ইউরোপকে অজ্ঞতার অন্ধকার হতে আলোর সন্ধান দেয়। ছেলে মেয়েরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। এই জি লাইনটা ম্যাম। আন্ডারলাইন করবে। এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। ফলে ইউরোপে নবজাগরণের সূচনা হয়। মুসলিম স্পেনের পরবর্তী রাজধানী কর্ডোবাকে ইউরোপের বাতিঘর নামে খ্যাতি লাভ করে। এই যে ইউরোপের বাতিঘর নামে খ্যাতি লাভ করে, এটা দিয়েও তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপুল বলেন, মুরগন অর্থাৎ আরব মুসলমানগণ প্রতিষ্ঠিত কর্ডোবা রাজ্য মধ্যযুগের এক পরম বিস্ময়। সমগ্র ইউরোপ যখন বর্বর, অন্তদ্বন্দ্ব, কলহে লিপ্ত, এ রাজ্য তখন পাশ্চাত্যের সম্মুখে উজ্জ্বল আলো বিকিরণকারী জ্ঞান ও সভ্যতার মশাল তুলে ধরেছিল। এই সাংস্কৃতিক ফলাফল থেকে তোমরা যে কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন, এই প্রশ্নটার উত্তর এখানে। ধর্মীয় ফলাফল। আরবদের বিজয়ের ফলে স্পেনের ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তনের সুবাতাস প্রবাহিত হয়। জোরপূর্বক ধর্মান্তকরণের কুপ্রথা কুরীতির অবসান ঘটে। ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা স্বাধীনভাবে স্ব ধর্ম ও আচার অনুষ্ঠান পালনের সুযোগ সুবিধা লাভ করে। মুসলিম শাসনামলে নতুন গির্জা নির্মাণে কোনো বাধা প্রদান করা হয়নি, বরং উপাসনার জন্য গির্জায় ঘণ্টা বাজানোতেও কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সর্বত্র ধর্মীয় সহিষ্ণুতা বজায় ছিল। কারণ আমরা জানি স্পেনের অধিকাংশ লোক কি খ্রিস্টান। তাহলে স্পেনের অধিকাংশ লোক কি ছিল বা ধর্মাবলম্বী কি ছিল? খ্রিস্টান। স্পেনের প্রধান ধর্ম কি? খ্রিস্টান ধর্ম। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে খলিফা আল-ওয়ালিদের রাজত্বকালে আরবদের সিন্ধু বিজয় স্পেনের ইতিহাসে এক চমকপ্রদ ঘটনা। ঐতিহাসিক সৈয়দ আমির আলীর ভাষায়, স্পেনে মুসলিম শাসন থেকে আধুনিক যুগে সরকারদের শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় আছে। দীর্ঘ প্রায় ৮০০ বছর পর্যন্ত মুসলমানরা গৌরবের সাথে স্পেন জয় করে। ১৪৯২ খ্রিস্টাব্দে স্পেন মুসলমানদের শাসনের চূড়ান্ত অবসান ঘটে। তাহলে মুসলমানরা কত বছর ইউরোপে শাসন করে? প্রায় ৮০০ বছর। এটা আন্ডারলাইন করবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য, গৌণ ধর্মমূলক প্রশ্নের জন্য। আর ১৪৯২ খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত অবসান ঘটে। এইটার নিচে আন্ডারলাইন করবে। তাহলে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটল কত খ্রিস্টাব্দে? ১৪৯২ খ্রিস্টাব্দে। উমর বিন আব্দুল আজিজের পরিচিতি ও ক্ষমতা লাভ সম্পর্কে ব্যাখ্যা করো। আমরা বলেছিলাম যে উমর বিন আব্দুল আজিজের শাসনকাল কত থেকে? ৭১৭ থেকে ৭২০। এই উমাইয়া খিলাফতের একমাত্র ব্যতিক্রমধর্মী খলিফা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ। খলিফা সুলাইমানের মৃত্যুর পর তার মনোনয়ন অনুযায়ী ৭১৭ খ্রিস্টাব্দে উমর বিন আব্দুল আজিজ উমাইয়া খিলাফতের সিংহাসনে আরোহণ করেন। উমর বিন আব্দুল আজিজ ৬৮১ খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। তার মাতা ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহুর দৌহিত্রী ছিলেন। দৌহিত্রী মানে নাতনি ছিলেন। তার পিতা আব্দুল আজিজ ছিলেন খলিফা আব্দুল মালিকের ভাই এবং একসময় মিশরের শাসনকর্তা। খলিফা উমর বিন আব্দুল আজিজ তার পূর্ববর্তী ও পরবর্তী সব উমাইয়া শাসক থেকে চারিত্রিক গুণাবলী, ধর্মপালন ও শাসনকার্যে একেবারে পৃথক ছিল। তিনি ছিলেন ধার্মিক, দয়ালু, সুবিচারক, উদার, সরল ও শান্তপ্রিয় মানুষ। শাসনকার্য পরিচালনায় দ্বিতীয় উমর খুলাফায়ে রাশিদীনের নীতি অনুসরণ করা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহুর প্রতিফলন থাকায় সুন্নি মুসলমান সমাজ তাকে ইসলামের পঞ্চম খলিফা এবং দ্বিতীয় উমর নামে অভিহিত করে থাকেন। উমাইয়া শাসকদের মধ্যে ব্যতিক্রমী, উন্নত ও মহৎ চারিত্রিক গুণাবলীর জন্য তাকে উমাইয়া সাধু, উমাইয়া সেইন্ট বলা হয়ে থাকে। সাধু পুরুষ উমর বিন আব্দুল আজিজের খলিফা পদ লাভ উমাইয়া খিলাফত ও শাসন ব্যবস্থায় লক্ষণীয় পরিবর্তন সাধন করেছিল। এখানে তোমাদের উদ্দীপকের প্রশ্ন থাকে যে খোলাফায়ে রাশিদিনের পঞ্চম ধার্মিক খলিফা দ্বিতীয় উমর কাকে বলা হয় বা উমাইয়া সাধু কাকে বলা হয়? এই তিনটা যেভাবে আসবে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা শিখে নিবে ভালো করে। উমর বিন আব্দুল আজিজের হাশিমি নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজ প্রশাসনে গিয়ে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেন। তার মধ্যে অন্যতম নীতি হচ্ছে হাশিমি নীতি।
হাশেমি কারা? তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলীর বংশধররাই তারা ইতিহাসে হাশেমি নামে পরিচিত। উত্তর খলিফা মুবিয়ার শাসনকাল হতে শুক্রবার নামাজের খুতবা পাঠের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তার বংশধরদের প্রতি অভিশাপ দেওয়ার ঘৃণ্য প্রথা প্রচলিত হয়ে আসছিল। দ্বিতীয় ওমর এই নিন্দনীয় প্রথা রহিত করে হযরত আলীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশ দেন। মারওয়ান মদিনার উত্তর-পূর্ব দিকে অবস্থিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতাক নামক বাগানটি আত্মসাৎ করেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ও পরিবারের লোকজনদের কাছে তা ফিরিয়ে দেন। খলিফা আব্দুল মালিক মক্কায় অবস্থিত তালহার যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, দ্বিতীয় ওমর উক্ত সম্পত্তিও তার সন্তানদের কাছে ফিরিয়ে দেন। এছাড়া খলিফা দ্বিতীয় ওমর হাশিমদের রাজকার্যে অংশগ্রহণের সুযোগ-সুবিধা প্রদান করে শিয়া সম্প্রদায়ের সন্তুষ্টি অর্জন করেন। দ্বিতীয় উমরের এই সদয় নীতির ফলে হাশেমীয়গণ তার খিলাফতকালে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে হযরত আলী এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের বংশধররা কি নামে পরিচিত? হাশেমি নামে পরিচিত। আর মারওয়ান হচ্ছে হযরত উসমানের মেয়ের জামাইয়ের নাম হচ্ছে কি মারওয়ান। আমরা জানি মারওয়ানের কি কর্মকাণ্ড তোমাদের স্যার পড়াচ্ছে। এই মারওয়ান সবকিছুকে সম্পদ সহায় আত্মসাৎ করত এবং তিনি হযরত মুহাম্মদ মুস্তাফার পরিবার থেকে একটা বাগান আত্মসাৎ করে সেটাকে ফিদাক। এটা নিচে আন্ডারলাইন করবে তোমরা। কে আত্মসাৎ করেছিল? মারওয়ান, তার নিচে আন্ডারলাইন, এবং কোথায় অবস্থিত এটা? মদিনায়, তার নিচে আন্ডারলাইন করবে। আর এখানে আমরা বললাম তালহা। তালহা ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। এই সাহাবী সম্পত্তিও কি করা হয়েছিল? হুম? আব্দুল মালিকের সময় কি করা হয়েছিল? তালহার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এগুলো ফেরত দেন কে? হযরত উমর বা দ্বিতীয় ওমর ফেরত দেন তাদের। উমর বিন আব্দুল আজিজের বৈদেশিক নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। মধ্যযুগে সাম্রাজ্যবাদী নীতির মতো উমাইয়াদের নীতি ছিল সাম্রাজ্যবাদী নীতি। উমর বিন আব্দুল আজিজ উমাইয়াদের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে সাম্রাজ্যের সংহতি বিধানে তৎপর হন। তার নীতি ছিল শান্তি, শৃঙ্খলা ও সংহতি বিধান। এজন্য তিনি পূর্ববর্তী খলিফা কর্তৃক প্রেরিত সকল অভিযান বন্ধ করে দেন। পরবর্তীতে কনস্টান্টিনোপল বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছলে তিনি সেখানে অবরোধ তুলে নেন। তবে তিনি সামরিক অভিযান থেকে একেবারে বিরত থেকেছেন তা বলা যায় না। সামরিক অভিযান বা যুদ্ধ থেকে যে তিনি একেবারে বন্ধ ছিলেন তা বলা যায় না। তিনি বাইজেন্টাইন আত্মরক্ষার জন্য তুর্কিদের আক্রমণ করেন। খলিফা দ্বিতীয় ওমর ভারতবর্ষের সিন্ধু জয় করে আবদুল্লাহ ইবনে আল বিহারীকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেন। ইরাকের হারুরিয়া সম্প্রদায় বিদ্রোহ করে উমাইয়া গভর্নর আব্দুল হামিদকে অস্বীকার করে হামিদকে তা দমনের জন্য নির্দেশ দেন এবং অতিরিক্ত সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে দমন করেন। তাহলে উমাইয়ারা তখন কিবাদী শাসক নামে পরিচিত ছিল? সাম্রাজ্যবাদী শাসক, এবং তাদের নীতি ছিল কি? সাম্রাজ্যবাদী নীতি। যারা রাজ্য বিস্তার করত বা রাজ্য জয় করত তাদের কি বলা হয়? সাম্রাজ্যবাদী বলা হয়। কিন্তু উমর বিন আব্দুল আজিজ এই নীতি পরিহার করেন। তিনি কি? ধর্মীয় কার্য এবং শাসন কার্যে তিনি ধর্মীয় নীতিটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। উমর বিন আব্দুল আজিজের ধর্মীয় নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। রাষ্ট্র সম্প্রসারণ অপেক্ষা ইসলাম প্রচারের দিকে খলিফা উমর বিন আব্দুল আজিজ বিশেষভাবে আন্তরিক ছিলেন। তিনি উমাইয়াদের ধর্মনিরপেক্ষ নীতির পরিবর্তে ইসলামীকরণ করার নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন প্রথমে তিনি মুসলমান, এরপরে আল্লাহর প্রতিনিধি, তারপর তিনি উমাইয়া খলিফা। তিনি নিজেকে খলিফার চেয়ে মুসলমান ভাবতে বেশি পছন্দ করতেন। তিনি ইসলামের প্রচারকল্পে ঘোষণা করেন যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া তাকে আরো পেনশন দেওয়া হবে এবং ইসলামী রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করবে। এই নীতির ফলে দ্রুত গতিতে ইসলাম ধর্মের প্রসার লাভ করতে থাকে। মধ্য এশিয়া, খোরাসান, বুখারা, সমরকন্দ, খাওয়ারিজম, নিশাপুর, এমনকি আফ্রিকার বার্বারদের মধ্যে ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তাছাড়া দ্বিতীয় উমরের নীতির ফলে সার্ব, নিশাপুর, খোরাসান এবং খাওয়ারিজম ইত্যাদি ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্রভূমিতে পরিণত হয়। এভাবেও মুসলমানগণ দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকলে মিশরের প্রাদেশিক শাসনকর্তা বা ওয়ালি ইবনে সুয়াইসে এই মর্মে খলিফার কাছে অভিযোগ করেন যে ধর্মান্তরের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে শিগগিরই রাষ্ট্র শূন্য হয়ে যাবে। জবাবে খলিফা উমর বলেন, আল্লাহ তার রাসূলকে কর আদায়কারী হিসাবে নয় বরং ধর্ম প্রচারক হিসেবে প্রেরণ করেছিলেন।
তবে তার ধর্মীয় নীতির কারণে রাজস্ব সংগ্রহের পরিমাণ কমে যায়, কিন্তু তার ধর্মীয় স্বাধীনতার ফলে সকলেই সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করে থাকে। এখানে ২ টা উদ্ধৃতি আছে আমি দিয়েছি। এগুলা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। যেরকম আমরা বললাম যে তিনি বলেছিলেন যে আ তিনি নিজেকে খলিফার চেয়ে মুসলমান ভাবতে পছন্দ করতেন। তিনি ইসলামের প্রচার করবে ঘোষণা করে যে এখানে উদ্ধৃতিতে আছে খেয়াল করো। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাকে খারাজ ও জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়া তাকে আরো পেনশন দেওয়া হবে। ইসলামী রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করবে। এটা দিয়ে একটা উদ্দীপক বা সৃজনশীল প্রশ্ন হয়। আর আমরা এখানে লাস্টে দেখলাম যে ধর্মান্তরের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে শিগগিরই রাজকোষ শূন্য হয়ে পড়বে। জবাবে খলিফা ওমর বলেন, আল্লাহ তার রাসূলকে কর আদায়কারী হিসেবে নয় বরং ধর্মপ্রচারক হিসেবে প্রেরণ করেছিলেন। এইটা দিয়ে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো শিখবে। হুম? আর এইখানে এই প্রশ্নের ভিতরে তোমরা একটু খেয়াল করো, এই ধর্মীয় নীতির ফলে অনেক কি হয়েছিল রাজকোষ শূন্য হয়েছিল। সেজন্য তাকে উমাইয়াদের পতনের জন্য অনেকখানি দায়ী করা হয়। উমর বিন আব্দুল আজিজের খারিজি নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। ধর্মান্ধ খারিজি সম্প্রদায় ছিল উমাইয়াদের চরম শত্রু। যে খারিজিগণ উমাইয়া খলিফাদেরকে বৈধ খলিফার স্বীকৃতি দেয়নি, তাদের প্রতিও উমর বিন আব্দুল আজিজের উদারতা প্রদর্শন করেন। তিনি কুফার গভর্নর আব্দুল হামিদকে নির্দেশ দিয়েছিলেন যে যদি খারিজিগণ দেশে গোলযোগ সৃষ্টি বা রক্তপাত না করে তবে তাদের আক্রমণ করবে না। খলিফা দ্বিতীয় ওমর খারিজিদের প্রতি উদারনীতি ও সহনশীল হয়। ফলে দ্বিতীয় ওমরের সময়ে খারিজিরা তার রাজত্বে কোনো বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। খারিজিরা তার প্রতি সন্তুষ্ট হয়ে উমাইয়া খলিফাদের মধ্যে একমাত্র উমর বিন আব্দুল আজিজকেই তারা ন্যায়সঙ্গত ও বৈধ খলিফা হিসাবে স্বীকার করে নেয়। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে যে খারিজিরা একমাত্র কোন উমাইয়া খলিফাকে ন্যায়সঙ্গত ও বৈধ খলিফা হিসাবে হুম, স্বীকৃতি দিয়েছিল? কারা? খারিজিরা। এই প্রশ্নটা খুব ভালো করে শিখবে এই পয়েন্টটা। উমর বিন আব্দুল আজিজের অমুসলিম নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। উমর বিন আব্দুল আজিজ ছিলেন উদারতা, সহনশীলতা ও মহানুভবতার প্রতীক। দ্বিতীয় উমর অমুসলিম প্রজাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। অমুসলমানদেরও খলিফা উমর বিন আব্দুল আজিজ যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ দান করেছিলেন। পূর্ববর্তী খলিফাদের ভ্রান্ত নীতি মানে ভুল নীতির কারণে যে সকল গির্জা ও মন্দির মসজিদে পরিণত করা হয়েছিল তিনি সেগুলো খ্রিস্টান ও হিন্দুদেরকে ফিরিয়ে দেন। আইলা, নাজরান ও সাইপ্রাসের খ্রিস্টানদের বার্ষিক কর দ্বিতীয় ওমর কমিয়ে দেন। নাজরানের খ্রিস্টানদের আর্থিক দুর্গতি বিবেচনা করে তিনি তাদের দেওয়া বার্ষিক ২,০০০ খণ্ডের পরিবর্তে ২০০ বস্ত্রখণ্ডে হ্রাস করে মহত্বের পরিচয় দেন। এই উমরের অমুসলিম নীতি দিয়েও কি হয় সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। এই পয়েন্টটাও খুব ভালো করে শিখবে। উমর বিন আব্দুল আজিজের রাজস্ব নীতি সম্পর্কে ব্যাখ্যা করো। ইসলামী অর্থনীতির মৌলিক বিধান অনুযায়ী মুসলমানদের জন্য জাকাত এবং অমুসলমান প্রজাদের জন্য খারাজ ও জিজিয়া প্রদান বাধ্যতামূলক ছিল। তাহলে মুসলমানদের জন্য বাধ্যতামূলক ছিল কোন কর? জাকাত। আর অমুসলমানদের জন্য বাধ্যতামূলক ছিল কোন কর? জিজিয়া। ছেলেমেয়েরা মুসলমানদের জন্য বাধ্য ছিল কোন কর? জাকাত। আর অমুসলমানদের জন্য বাধ্য ছিল কি? জিজিয়া কর। এই কর। আর্থিক সুবিধা পাওয়ার জন্য অনেক অমুসলিম পরে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যায়। তারা সেনাবাহিনীতে যোগ দিয়ে রাজকোষ হতে বেতন ভাতা নির্বাহ এবং পেনশন পেতে থাকে। এর ফলে রাজস্বে ঘাটতি দেখা দেয়, গ্রামের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং শহরমুখী প্রবণতার কারণে তথায় আবাসন সমস্যা দেখা দেয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উমর রাজস্ব ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা সংস্কারে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেন। ১. মাওয়ারিদিকে খারাজ যেটা হচ্ছে ভূমিকর, জিজিয়া অমুসলমানদের নিরাপত্তা কর প্রদান করতে হবে না। ২. মাওয়ালিগণ নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হলে জাকাত দিতে হবে। ৩. ১০০ হিজরির পর কোন মুসলমান অমুসলমানের নিকট খারিজি ভূমি যে ভূমি থেকে রাষ্ট্র ভূমিকর বিক্রি করতে পারবে না। এই যে ৩ নাম্বার পয়েন্টটা ১০০ হিজরির পর কোন মুসলমান অমুসলমানদেরকে খারাজি ভূমি ক্রয় করতে পারবে না। এটা দিয়েও তোমার কোন শাসকের সময় হয় এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। এই পয়েন্টটা খেয়াল করবে খুব ভালো করে। ৪. উক্ত জমির জন্য মুসলমান থেকে উৎপন্ন দ্রব্যের ১/৫ অংশ খারাজের পরিবর্তে ১০ এর ১ অংশ উসর
উসরটা হচ্ছে উৎপন্ন দ্রব্যের উপরে দিতে হবে, হিসাবে প্রদান করতে হবে। উৎপন্ন দ্রব্যের উপর বা পণ্যের উপরে যে করটা দেওয়া হতো সেই করটার নাম কি? উসর। বানানটা দেখে নিও তোমরা। রস্য উ তালিবস্য বসিনুর উসর, বানানে যেন ভুল না হয়। ৫, যদি কোনো অমুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে তবে তার সম্পত্তি অমুসলমানদের হাতে চলে যাবে। এতে রাষ্ট্র জিজিয়া হতে বঞ্চিত হবে না। ৬, নবদীক্ষিত মুসলমান শহরমুখী না হয় এবং সেনাবাহিনীতে যোগ না দেয় তবে ইজারাদার হিসাবে উক্ত জমি ভোগ দখল করতে পারবে এবং রাষ্ট্রকে ইজারার রাজস্ব দিতে হবে। কোনো মুসলমানকে শহরমুখী করাতে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল এবং সেনাবাহিনীতে যোগদান করায় তারা বিভিন্ন কর থেকে মুক্ত থাকতো। এজন্য তাদেরকে উক্ত জমি ভোগ দখল করতে দেওয়া হয় এবং তার বিনিময়ে তারা রাষ্ট্রকৃত রাজস্ব আয় দিত। ৭, ভূমি দখলকারী সকল মুসলমান ও অমুসলমানকে খারাজ দিতে হবে। ৮, জীবন ও সম্পদের নিরাপত্তার বিনিময়ে সকল অমুসলমানকে জিজিয়া কর প্রদান করতে হবে। ৯, উমাইয়াদেরকে বিধি বহির্ভূত উপায়ে সঞ্চিত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হতো? বাইতুল মাল। এভাবে রাজকোষ ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং দেশের আর্থিক অবস্থা সুদৃঢ় হয়। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় দ্বিতীয় ওমরের রাজস্ব নীতি পুরোপুরি ব্যর্থ হয়নি। এস এম ইমামউদ্দিন বলেন, উমরের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার ছিল তার অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার এবং রাজস্ব সংস্কার ও রাজস্ব নীতির জন্য তাকে অনেকাংশে কি করা হয়? উমাইয়া বংশের পতনের জন্য দায়ী করা হয়। মেয়েরা তোমরা নাম প্রেজেন্ট করতে আসো। 1, মিথিলা 1601, মিথিলা 3, আফরিন প্রেজেন্ট ম্যাম। 7, জান্নাত আকরাম প্রেজেন্ট ম্যাম। 15, প্রেজেন্ট ম্যাম। তাহিরা আলমগীর 15, তাহিরা 18, নুসরাত জাহান রিফা 20, উম্মে হাফসা ইলমা প্রেজেন্ট প্লিজ। 23, সামিরা আহমেদ সামিরা 26, মারুফা বেগম মারুফা 30, হাফসা জাহান সততা হাফসা জাহান টিচার। প্রেজেন্ট টিচার। জি 35, জেবা প্রেজেন্ট ম্যাম। 40, প্রেজেন্ট ম্যাম। দিয়েছি জেবা 40, মুকাররমা মহসিনা প্রেজেন্ট ম্যাডাম। প্রেজেন্ট ম্যাম। 41, তাসকিয়া নুহা প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট 52, ম্যাম। নুহা প্রেজেন্ট দিয়েছি 42, 52 আছো? নুসরাত জাহান নিমা 52, নুসরাত জাহান নিমা। তোমরা রেগুলার ক্লাস করবে, এটা না পার্সোনালি না থাকলে তোমাদের ক্লাস কলেজে রাখা দায় হয়ে যাবে তো, সমস্যায় পড়বে তোমরা, কিন্তু এটা খেয়াল করতেছো না কেন তোমরা? ফাতিমা আলমগীর দোলন 57, মনীষা রহমান মনীষা 57, 60, মাইশা মোশাররফ প্রেজেন্ট মিস। 61, ইসরাত তাবাসসুম মাইশা 61, 70, 67, নুসরাত জাহান নুসরাত 12, সিরাজুম মুনিরা 16, রাইসা ইসলাম রাইসা 70, সাবিনা আক্তার ইয়াসমিন মেঘলা খাদি 71, খাদিজা আক্তার লামিয়া প্রেজেন্ট ম্যাম। 64, ফারজানা বিনতে। মেয়েরা আর কেউ নাম প্রেজেন্টে বাকি আছো? মেয়েরা সবার নাম প্রেজেন্ট করেছো? জি ম্যাম। 3, ছেলেদের ডাকতেছি, দিবা জি। কোথা? 3, হাবিবুর রহমান Yes, ma'am. 4, Present, রাহাতুল ma'am. ইসলাম
5 Present, ma'am. মেহেদি হাসান, 9 তাজওয়ার Present, ma'am. ইসলাম, ইয়েস ম্যাম ম্যাম 6 আছে ম্যাম ম্যাম 6 আছে 6 আছে। জি ম্যাম Ma'am, 5 আছে। আচ্ছা তোমার নাম কি? মোহাম্মদ মঈন, তুমি কি এম, মুমিন, শোনো, জি ম্যাম তোমার তো ইসলাম ইতিহাস আছে, জি ম্যাম আমি নতুন নিছি এটা সাবজেক্ট চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে না? স্যারকে বলেছো? তোমাদের ক্লাস টিচার জি ইতিহাস স্যারকে, জি ইতিহাস জি স্যারের সাথে ম্যাম কথা বলেছো? আচ্ছা ঠিক আছে, তুমি জি রেগুলার ম্যাম ক্লাস করবে, হ্যাঁ? এই যে ভিডিওগুলো দেখো জি আর ম্যাম আমার সাথে যোগাযোগ রাখবে তুমি। 12 শিহাবুর রহমান, শিহাব। 14 মুস্তাফিজুর রহমান, 15 শামীম ইয়াসমিন শাফিন, 16 ইয়াসিন আরাফাত, 32 সাকিব হোসেন সাকিব, 33 ফাহিম হোসেন ফাহিম, Yes, ma'am. 34 ইবাদত হোসেন ইবাদত, 34 ইবাদত হোসেন ইবাদত, 36 মোহাম্মদ শরীফ শরীফ, 37 রায়হান মোল্লা রায়হান হ্যাঁ রায়হান ম্যাম আছি। মোল্লা, 40 ওমর হোসেন 40 ওমর হোসেন, 41 রাসেল মাহমুদ 41 রাসেল মাহমুদ, 45 রেজাউল Yes, ইসলাম, ma'am. Yes, ma'am. 46 রাজীব হোসেন, Yes, ma'am. 47 নাজমুল হুসাইন নাজমুল হুসাইন নাজমুল হাসান কে আছো? নাজমুল, 47 51 রেদওয়ান হোসেন, ইয়েস ম্যাম ইয়েস ম্যাম 5 ওয়াকিল আহমেদ Yes, miss. ওয়াকিল, Yes, miss, 58 present. জুবাইর, 58 জুবাইর, 61 Yes, miss. ইমতিয়াজ আহমেদ, 62 রাশিদ মুশাররফ, 62 রাশিদ মুশাররফ, 60 সিনাম আহমেদ শুভ শুভ, এই সিনাম, 60 নাম ক্লাস করে না এখন, 73 আল মুহাইমিন, 73 73, ma'am. শরীফ হোসেন নাসিম, Yes, ma'am. 66, ma'am. 66 69 আবু সালে ইয়েস ম্যাম জি ম্যাম আছি তাহলে অনেকগুলো ক্লাস কিন্তু মিস গিয়েছে তোমার, আর যেন ক্লাস মিস না দেখি, ঠিক আছে? Absent থাকবে না Ma'am, ক্লাসে। 16, 73, present. 18 হৃদয় আহমেদ হৃদয়, 70 রোল, 70 74 তামিম ইকবাল তামিম, Yes, ma'am. Yes, ma'am. 67. 7 রানা হুসাইন রোল 7 আছো রানা হুসাইন। নতুন কেউ আছো যারা এখানে আছো? Ma'am, 637 for presentation.